ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা ভয় কাটাতে। জৈব রাসায়নিক বিক্রিয়া, যেটা থেকে তোমরা অনেকেই ভয় পাও। কিভাবে আমরা পড়বো, কিভাবে মনে রাখবো, কিভাবে বুঝবো। তো প্রত্যেকটা অধ্যায়ের জৈব রাসায়নিক যে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলি তোমরা কিভাবে সহজভাবে তোমরা বুঝতে পারবে, সেজন্য আমি তোমাদেরকে সরল ভাষায় সহজভাবে বিক্রিয়া বোঝার জন্য জৈব রসায়নের প্রথম অধ্যায় শুরু করেছি। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সমস্ত বিক্রিয়া, সমস্ত ধর্ম কিভাবে তোমরা মনে রাখবে, কিভাবে বুঝবে, সেটা জানতে আমার ভিডিও দেখতে থাকো। তবে একটাই শর্ত আছে এই ভিডিওতে, যে তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও আমার প্রত্যেকটা ভিডিও না স্কিপ করে দেখতে থাকবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি হাইড্রোকার্বন নিয়ে আলোচনা। শুরু করব এই অ্যালকেন শ্রেণীর যে যৌগ আছে, এই অ্যালকেন শ্রেণীর যৌগের ভৌত ধর্ম এবং তার রাসায়নিক ধর্ম, তার সাথে কিছুটা পড়বো যে অ্যালকেন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। যে কোনো জৈব যৌগ পড়তে গেলে বা জৈব যৌগের সম্পর্কে ডিটেলস পড়তে গেলে আমাদের তিনটে জিনিস মেনলি পড়তে হয়। একটা হচ্ছে প্রস্তুতি, কিভাবে আমরা প্রস্তুত করব, প্রস্তুতি। আর একটা হচ্ছে তার ভৌত ধর্ম, আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম, তারা কি রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। যে কোনো শ্রেণীর জৈব যৌগ যখন পড়বো তার এই তিনটে জিনিস আমাদেরকে ডিটেলস জানতে হবে। প্রস্তুতি কিভাবে করতে পারি, কিভাবে করতে পারি, তার ভৌত ধর্ম এবং তার রাসায়নিক ধর্ম। তো এইগুলো আমরা কিভাবে পড়বো বা কিভাবে মনে রাখবো সেটা আমরা ডিটেলসে পরে বলবো। তো একটা একটা জিনিস আমরা যদি আস্তে আস্তে শুরু করি তাহলে কি পাওয়া যাবে। দেখো, যদি আমাদের প্রস্তুতিটা সিলেবাসে নেই, সিলেবাসে আছে শুধু অ্যালকেনের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম। তবু অ্যালকেন যেহেতু পড়ছি, তার দুটো একটা প্রস্তুতি আমরা পড়ে রাখবো। তো প্রথমে আমরা শুরু করব প্রস্তুতি। অ্যালকেন আমরা কোথা কোথা থেকে প্রস্তুত করতে পারি, তার মধ্যে প্রধান প্রধান যেগুলো আছে সেগুলো আমরা একটা দুটো দেখব। এক নম্বর, অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে অ্যালকেন আমরা তৈরি করতে পারি। অ্যালকোহল মানে কি, তার সাধারণ সংকেত আমরা নামকরণের সময় পড়ে এসেছি, তাই তো? নামকরণে তার অ্যালকোহলের সংকেত পড়ে এসেছি। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে RH। এই RH থেকে আমরা তৈরি করব অ্যালকেন RH। অ্যালকেনের সাধারণ সংকেত আর মানে অ্যালকিল গ্রুপ, এর সঙ্গে একটা হাইড্রোজেন যোগ করে দিলে অ্যালকেন পাবো। কারণ অ্যালকিল আমরা কিভাবে পেয়েছিলাম, অ্যালকেন থেকে মাইনাস করে পেয়েছিলাম। তাহলে এখানে অ্যালকিলের সঙ্গে হাইড্রোজেন যোগ হচ্ছে মানে কি অ্যালকেন উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে পার্থক্য কি দেখো, শুধু অক্সিজেনটা নেই। তাহলে কোন যৌগ থেকে যখন অক্সিজেনটা আমরা বের করে দেবো, তাকে কি করা হচ্ছে, অক্সিজেন বিয়োগ, তাই তো? তাহলে অক্সিজেন বিয়োগ মানে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, অক্সিজেনের বিয়োজন ঘটছে। তাহলে অ্যালকোহলকে যদি আমি বিজারিত করি তবে গিয়ে অ্যালকেন পাবো। কি দিয়ে বিজারণ করব না, এখানে বিকারও লাগবে লাল ফসফরাস, রেড ফসফরাস, এর সঙ্গে HI মানে হাইড্রো আয়োডিক অ্যাসিড প্লাস
এর সঙ্গে আরো দিয়ে দেবো কিছুটা হিট বা তাপ। এই তাপের স্পেসিফিক মানটা আমরা বলবো না, তাপ হিসাবেই বলবো, কারণ মান হিসাবে মনে রাখাটা খুব সমস্যা। তো এইটা হচ্ছে বিকারক। এই বিকারকটা যদি আমরা দিয়ে দিই তাহলে অ্যালকোহল থেকে আমরা সহজেই অ্যালকেন পেয়ে যাব। এবার অ্যালকোহল কত রকমের হয় আমরা অ্যালকোহলের নামকরণে পড়ে এসেছি। অ্যালকোহলে কত রকমের অ্যালকোহল আমরা পাবো, তার মধ্যে একটা সব থেকে ছোট উদাহরণ দিই, CH3H, মিথাইল অ্যালকোহল বা মিথানল। এখানে যদি একই দিয়ে যে বিকারক দিয়ে দিই তাহলে কি হবে না, CH3H, তাহলে শুধু অক্সিজেনটা থাকছে না, তাহলে CH3H মানে আমরা এটাকে ছোট করে লিখতে পারি CH4। তাহলে একটা কার্বন যুক্ত অ্যালকোহল, এখান থেকে পাচ্ছি আমরা একটা কার্বন যুক্ত অ্যালকেন। যদি এখানে বলা হয় CH3CH2H, এখানে কটা কার্বন আছে দেখো, দুটো কার্বন যুক্ত অ্যালকোহল। যদি একই বিকারক আমি দিই এখানে, তাহলে এখানে হয়ে যাবে CH3CH3, একবারে যোগ করে লিখলাম CH2 এর সঙ্গে একটা হাইড্রোজেন যোগ CH3। এবার এখানে আমি যত খুশি কার্বন সংখ্যা বাড়াতে পারি, 3টা করতে পারি, 4টা করতে পারি, 5টা করতে পারি। কত রকমের অ্যালকোহল হয় আমরা নামকরণের সময় দেখে এসছি। যদি এটা এরকম হয়, ধরো CH3CH3OH, তাহলে এখানে একই যদি বিকারক আমি দিই CH3CH2OH, CH3, এখানে এই অক্সিজেনটা চলে যাচ্ছে। তাহলে যে কোনো অ্যালকোহল থেকে আমরা যদি এই বিকারকটা দিয়ে দিই তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাব। তাহলে এখানে কি মনে রাখতে হবে না, অ্যালকোহল থেকে কিভাবে আমরা অ্যালকেন পেতে পারি, না অ্যালকোহল থেকে বিজারণ করে অ্যালকেন পেতে পারি। ঠিক আছে, বিজারণ করতে কি লাগে এইটি মনে রাখতে হবে, যে অ্যালকোহল থেকে যখন আমি অ্যালকেন করব বিজারণ করেই করব, কারণ এখানে অক্সিজেনটা থাকছে না। তাহলে বিজারণ করতে কি লাগছে, এই বিকারকটা আমাদেরকে মনে রাখতে হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এইটুকু যদি মনে রাখি তাহলে অ্যালকোহল থেকে অ্যালকেন আমরা প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, এরপরে দ্বিতীয় প্রস্তুতিতে আমরা যাব। এটা হলো একটা প্রস্তুতি। এরপর দ্বিতীয় প্রস্তুতি, অ্যালকেনকে আমরা আর কোথা থেকে প্রস্তুত করতে পারি না, অ্যালকিল হ্যালাইড থেকে। অ্যালকিল হ্যালাইড থেকে, অ্যালকিল হ্যালাইড থেকে দুভাবে প্রস্তুত করা যায়। তো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে প্রথম বিক্রিয়াটা আমরা দেখি। অ্যালকিল হ্যালাইড থেকে কি করে আমরা অ্যালকোহল পেতে পারি, দুটো ভাগ দিয়ে দিই। একটা হচ্ছে বিজারণ, আর আরেকটা পদ্ধতি হচ্ছে দ্রুত বিক্রিয়া। তো প্রথমে যদি আমরা বিজারণটা দেখি, অ্যালকিল হ্যালাইডের বিজারণ থেকে আমরা কি করে অ্যালকিল হ্যালাইডের বিজারণ, এখান থেকে কি করে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। অ্যালকিল হ্যালাইড মানে কি, অ্যালকিল মানে আমরা জানি আর গ্রুপ, হ্যালাইড মানে এক্স। এখানে এক্স এর জায়গায় কি কি আসতে পারে না, ফ্লোরিন,
ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। চারটা হ্যালোজেন আমরা পড়েছিলাম। তাহলে এক্স আর এর জায়গায় এফ দিতে পারি, এক্স এর জায়গায় এফ বসাতে পারি, সিএল এর সিএল বসাতে পারি, ব্রোমিন ব্রোমিন বসাতে পারি, আর আয়োডিনও আমরা কিন্তু এখানে বসাতে পারি। এই আর এক্স থেকে আমরা তৈরি করব অ্যালকেন আর এইচ। দেখো এখানে পার্থক্য কি, এক্সটা চলে যাচ্ছে, এইচ চলে আসছে। এক্স মানে কি, হ্যালোজেন, তড়িৎ ঋণাত্মক পরমাণু, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে তড়িৎ ঋণাত্মক পরমাণু বিয়োগ হচ্ছে, তাই তো, আর তৈরি হচ্ছে যুক্ত হচ্ছে কি তড়িৎ ধনাত্মক পরমাণু। তার মানে এটা একটা বিজারণ বিক্রিয়া। তোমার বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা একটু আগে অ্যালকোহলের সময় যেটা বলে এলাম, যে কোন যৌগ থেকে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোন তড়িৎ ঋণাত্মক পরমাণু যদি বিয়োগ হয় এবং হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো কোন তড়িৎ ধনাত্মক পরমাণু যোগ হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে এখান থেকে তড়িৎ ঋণাত্মক পরমাণু বিয়োগ হয়ে যাচ্ছে, মানে বিজারণ ঘটছে। এখানে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক পরমাণু যুক্ত হচ্ছে, এখানে বিজারণই ঘটছে। কি বললাম, বোঝা গেল কথাটা? সেজন্য অ্যালকিল হ্যালাইডের বিজারণ থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারছি। তাহলে এইখানে এই বিক্রিয়াটা হবে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এখানে বিকারক কি কি দেওয়া হবে? এই বিজারণ বিক্রিয়া যে বিকারক ব্যবহার করা হয় তাকে বলা হয় বিজারক, তাই তো। বিজারণ বিক্রিয়া যে বিকারক ব্যবহার করব তাকে বিজারক কেন বলছি না, সে বিজারণ ঘটাচ্ছে, তাই তো। কি কি বিজারক আমরা ব্যবহার করতে পারি এখানে? এখানে জিঙ্কের সঙ্গে HCl ব্যবহার করতে পারি, ZnHCl, ঠিক আছে। বা আমরা এখানে ব্যবহার করতে পারি জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, বা এখানে ব্যবহার করা যেতে পারে জিঙ্ক ইথানল। এগুলো কিন্তু সবই হচ্ছে বিজারক পদার্থ। আবার আমরা ব্যবহার করতে পারি ZnNaOH, বা যে কোনো অ্যামালগাম ব্যবহার করতে পারি, ধরো সিও, সরি জেডেন অ্যামালগাম আসছে না, এটা তাহলে ZnHg। অ্যামালগাম মানে কি মনে আছে? মাধ্যমিকে পড়েছিলাম, ভুলে গেছো? অ্যামালগাম মানে পারদের সঙ্গে কোন ধাতুর সংকর। আমরা সংকর ধাতু পড়েছিলাম, দুটো ধাতুর মিশ্রণ, তার মধ্যে একটা ধাতু যদি পারদ হয় তাহলে সেই সংকর ধাতুকে বলা হবে অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম, এর সঙ্গে দ্রাবক হিসাবে ইথানল, ZnHg মানে জিঙ্ক অ্যামালগাম। কপার অ্যামালগাম, এটা হতে পারে, বা অ্যালুমিনিয়াম অ্যামালগাম, ইথানল দ্রাবক, বা তোমার ব্যবহার করতে পারি আমরা জিঙ্ক কপারের সংকর, ZnCu ইথানল দ্রাবক। ঠিক আছে, এছাড়াও আরো দুটো স্পেশাল বিজারক আছে, LiAlH4, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। নামটা লিখে রাখো,
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা একে ছোট করে লেখা হয় LaH, লা। আর একটা বিকারক ব্যবহার করা হয়, বিজারক NaBH4, এর সাথে একে বলা হয় সোডিয়াম বোরোহাইড্রেট, এর নাম হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট। এছাড়াও আরো বিজারক কিছু হয়, যে বিজারক গুলো আমরা তোমার পড়ে এসেছি ধরো আগে, যেমন যে কোনো ধাতু নিকেল হাইড্রোজেন তার সঙ্গে হিট, মাধ্যমিকে পড়েছি নিকেল হাইড্রোজেন, যে কোনো ধাতু তার সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে দাও, হিট। প্লাটিনাম তার সঙ্গে হাইড্রোজেন প্লাস হিট। আগেরটা একটাই বিকারক লিখলাম, সেটা এখানে কাজে লাগাতে পারি, ফসফরাস HI, হিট, সেটাও কিন্তু এখানে কাজে লাগবে। এখানে এতগুলো বিকারক আমরা কেন লিখলাম না, আমরা যখন জৈব রসায়ন পড়ব, জৈব রসায়নে বিজারক পদার্থ যখনই আসবে বা বিজারণ যখনই ঘটবে যে কোনো বিক্রিয়াতে, এর মধ্যে কোনো না কোনো বিকারক আমরা পাবো, পুরো জৈব রসায়নে, শুধু যে এই বিক্রিয়াটার জন্য নয়, যখনই জৈব রসায়নে যে কোনো বিজারণ বিক্রিয়া আমরা দেখব, এর মধ্যেই কোনো না কোনো একটা পদার্থ থাকবে। কি বললাম, বোঝা যাচ্ছে? জৈব রসায়নের বিজারক বলতে এইগুলোই। এটা যদি একবার তোমরা মুখস্থ করে মনে রেখে দাও কি কি বিজারক পদার্থ হতে পারে, তাহলে অন্য কোনো বিজারণ বিক্রিয়াতে আর বিকারক মুখস্থ করতে হবে না। কি বললাম, কথাটা ক্লিয়ার হলো? কি হলো না, বোঝা গেল? কিছু কিছু স্পেশাল কন্ডিশন আছে এখানে এগুলো ব্যবহার করা হয়, তাহলে যে কোনো একটাতেই ব্যবহার করতে পারো সাধারণ বিজারণের ক্ষেত্রে। বিজারণ বিজারণের একটা স্পেশাল বিজারণ, সেটা আমরা আলাদা কিছু কিছু ক্ষেত্রে পড়বো। নর্মাল বিজারণ যেগুলো হবে তার মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো সেই জন্য এই বিজারক গুলো যদি একবার আমরা মনে রাখতে পারি মুখস্থ করে, তাহলে যে কোনো বিজারণ বিক্রিয়া আমরা ব্যবহার করতে পারবো এটা। তো সেই ক্ষেত্রে আমরা কাজে লাগবে, যতদিন জৈব রসায়ন পড়বো এই বিজারকই ব্যবহার হবে। জৈব রসায়ন এরকম নয়, এই জন্য জৈব রসায়ন একটু সোজা সুবিধা, যে একটা বিকারক অনেকবার ব্যবহার হবে। একটা বিক্রিয়া এখানে পড়ছি, পরে গিয়েও আবার পড়তে হবে, একই বিক্রিয়া, রিপিটেশন আছে সবেরই। কিন্তু তুমি যদি প্রথমটা মনে রেখে দাও, সেই রিপিটেশনটা তোমার কাছে কি হবে, সহজ মনে হবে, এটা তো আমি পড়ে এসেছি আগে। তো সেই জন্য টোটাল বিজারকটা আমরা মনে রেখে দেবো, যে জৈব রসায়নে কি কি বিজারক হতে পারে। এটা একবার মনে রেখে দিলে পরে আর সমস্যা হবে না। এবার স্পেশাল কন্ডিশন কি কি আসবে না, সেটা বিক্রিয়া পড়তে পড়তে আমরা দেখবো। সেইগুলো আমাদের মনে রাখতে হবে, যে স্পেশাল কন্ডিশনে এইগুলো ব্যবহার করা যাবে বা এগুলো যাবে না। তো সাধারণভাবে আমরা যদি দেখি, RH বিজারণ করে RH পাচ্ছি, এর মধ্যে আমরা যে কোনো একটা বিজারক ব্যবহার করতে পারি। জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, ZnACOH, ACOH-টা তোমরা পাবে আরো অনেক জায়গায়। CH3COOH, তাই তো? CH3COO- কে অ্যাসিটেট গ্রুপ বলা হয়।
সোডিয়াম অ্যাসিটেট আমরা মাধ্যমিকে পড়েছি, পরে গিয়ে আরো পড়বো। তো এটাকে এসিওএইচ বলা হয় অনেক সময়, অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড বা জিঙ্ক ইথানল যে কোনো একটা ব্যবহার করতে পারি, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারি, বা NaBH4 ব্যবহার করতে পারি, বা লাল ফসফরাস এইটাই ব্যবহার করতে পারি। যে কোনো বিজারক পদার্থ ব্যবহার করলেই হ্যালোজেনটা বিজারিত হয়ে হাইড্রোজেন রিপ্লেস করবে, তার মানে এটা একটা বিজারণ বিক্রিয়া। এবার আরেক জায়গাতে আমরা কি বসাতে পারি আমার সুবিধা মতো, CH3 X এর জায়গাতে আমি বসাতে পারি যে কোনো একটা। যদি আমি CH3Cl বসিয়ে দিই, মিথাইল Cl ক্লোরাইড, তাহলে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইডকে যদি আমি বিজারণ করি তাহলে কি হবে, CH3H, তার মানে CH4, তাই তো মিথেন পাবো। দেখো যত একটি কার্বন, এখানে একটি কার্বন, ঠিক আছে। এখানে আমি আরো কার্বন বাড়তে পারি, 1 2, তারপরে Cl দিতে পারি, বা Cl এর জায়গায় আমি ব্রোমিন দিতে পারি, ব্রোমিন Cl দিতে হবে সবসময় মানে, ব্রোমিনও দিতে পারি। তাহলে ধরো এখানে হাইড্রোজেন দিয়ে ভরে দাও, CH3CH3 বা C2H6 আমরা পেতে পারি। এখানে যদি আরো আমরা কার্বন সংখ্যা বাড়িয়ে দিই, 3টা দিলাম, এখানে আমি আয়োডিন দিলাম ধরো, অ্যালকিল হ্যালাইড। তাহলে আরেক জায়গায় আমি আমার সুবিধা মতো কার্বন সংখ্যা বাড়াতে পারি বা কমাতে পারি, এটা আমার হাতে, আমি কতগুলো কার্বন বসাবো। তাহলে আমাকে দেখো সবগুলোই হ্যালাইড, তাহলে এই সবগুলোই অ্যালকিল হ্যালাইড, এদের বিজারণ ঘটছে, তাহলে এখানে আমরা পাবো CH3 CH2 CH3। তাহলে সাধারণভাবে যে কোনো অ্যালকিল হ্যালাইডকে যদি আমি যে কোনো বিজারক দিয়ে বিজারিত করি তাহলে অ্যালকেন পাবো, এটা হচ্ছে মূল পয়েন্ট। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে মনে রাখতে হবে কি না, বিজারক কি কি আছে, ক্লিয়ার হলো কথাটা। এবার এখানে দেখো এটা হচ্ছে মূল, মানে অ্যালকিল হ্যালাইডের বিজারণ থেকে কিভাবে পেতে পারি, না এইভাবে পেতে পারি। তো এখানে যেটা মনে রাখতে হবে, মনে রাখবো না, এটা বুঝবো যে আমি কখন ক্লোরিন ব্যবহার করব, কখন ব্রোমিন ব্যবহার করব, কখন আয়োডিন ব্যবহার করব, তাই তো। কে বলে আমি RX এর জায়গায় RCl ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, আর তো আমি আমার পছন্দ মতো বসাবো। RX এর জায়গায় আমি RBr ব্যবহার করতে পারি, ব্রোমাইড, অ্যালকিল ব্রোমাইড, আর আরেক জায়গায় RI ব্যবহার করতে পারি, আই ব্যবহার করলে বলা হবে অ্যালকিল আয়োডাইড। তাহলে আরেক জায়গায় যদি আমি CH3 বসিয়ে দিই, দেখো CH3Cl মিথাইল ক্লোরাইড, CH3 মিথাইল দিয়ে ব্রোমিনের জন্য ব্রোমাইড, CH3I আয়োডিনের জন্য আয়োডাইড। তাহলে একই অ্যালকেন আর গ্রুপ আমি ব্যবহার করছি, হ্যালোজেন আলাদা দিচ্ছে, তাহলে কি বিক্রিয়ায় কোনো প্রভাব পড়বে? পড়বে না। সব ক্ষেত্রেই আমাদের অ্যালকেন তৈরি হবে, যে কোনো হ্যালোজেন আমরা ব্যবহার করতে পারি, আর আমরা যে কোনো ব্যবহার করতে পারি, শুধু হ্যালোজেনকে রিপ্লেস করে হাইড্রোজেন আসবে, এইটুকু পার্থক্য। বুঝা গেল কথাটা? তার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যদি আমরা একই আর নিয়ে 3টে হ্যালোজেন নিই, 3টে হ্যালোজেনের জন্যই এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে 3টে থেকে আমরা একই পাবো CH4, তাই তো। 3টাতে একই, ধরো আমি বিকারক দিলাম জিঙ্ক ইথানল, বিজারক দিলাম, তাহলে 3টা বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাক্টটা কি পাবো, এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে।
না, তিনটে যে বিক্রিয়ক পদার্থ আছে, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, এর মধ্যে কে তাড়াতাড়ি বিক্রিয়া করবে, কে ধীরে ধীরে বিক্রিয়া করবে, মানে প্রোডাক্ট উৎপন্ন হওয়ার হার এই বেশি কম আছে। এই যে ব্রোমিন, আয়োডিন আর ক্লোরিন, এটা রিপ্লেস করে তো হাইড্রোজেন আসছে, যে তাড়াতাড়ি ভেঙে বেরিয়ে যাবে এখানে তাড়াতাড়ি হাইড্রোজেন আসবে, এর মধ্যে কে তাড়াতাড়ি ভাঙে না, তখন আমাকে দেখতে হবে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি, বন্ধন দৈর্ঘ্য বলছি। CH3Cl কি আছে, কার্বন আর ক্লোরিন বন্ধন। CH3Br কি আছে, কার্বন আর ব্রোমিন বন্ধন, কার্বন আর আয়োডিন বন্ধন। তাহলে কোন বন্ধনটি বেশি শক্তিশালী, যে শক্তিশালী সে ধীরে ধীরে ভাঙবে, যে দুর্বল সে তাড়াতাড়ি ভেঙে যাবে। তাহলে যদি বলে যে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ার ক্রম বা বিক্রিয়ার হারের কি ক্রম হবে, তখন আমাকে বলতে হবে যে এই ক্রমটি। তার কারণ এদিকে তো সবগুলোই কার্বন আছে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ক্লোরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। আমরা যদি পর্যায় সারণী মনে করি, পর্যায় সারণীতে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন শ্রেণী বরাবর আছে, তাহলে কার্বনের সঙ্গে বেশি তড়িৎ ঋণাত্মক ক্লোরিন আছে, তাহলে এই বন্ধনটা বেশি শক্তিশালী হবে। তারপর এটা, তারপর এটা, তাহলে এই বন্ধন যদি বেশি দুর্বল হয় এ তাড়াতাড়ি ভাঙবে, তাড়াতাড়ি ভাঙবে মানে তাড়াতাড়ি বিক্রিয়া করবে। তাহলে অ্যালকিল হ্যালাইডের সাথে বা অ্যালকিল হ্যালাইডের যখন আমি বিজারণ ঘটাবো বা অ্যালকিল হ্যালাইডের যাই বিক্রিয়া আমরা করি না কেন, অ্যালকিল আয়োডাইড, আয়োডিন যেখানে থাকবে সে দ্রুত বিক্রিয়া করবে, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। না মাথায় ঢুকলো না, বলো, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে সাধারণ বিক্রিয়ার ফ্রেম। এটা একটা ছোট সিকোয়েন্স আমাদেরকে মনে রাখতে হবে, যদি হার কখনো তোমাদেরকে দিয়ে দেয় তখন তোমরা কি করবে। এখানে একটা ছোট এক্সেপশন তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা তো সাধারণ আর বসালাম, কার্বন কার্বন বন্ধন দিয়ে। এবার ধরো একটা 3 ডিগ্রি আর আমি দিলাম, CH3 তার সঙ্গে Cl বা ব্রোমিন বা আয়োডিন যাই দিই না কেন, এটা 3 ডিগ্রি কার্বন, তাহলে আর হচ্ছে 3 ডিগ্রি। এখানে যদি বিজারক পদার্থ দিই, ধরো আমি এখানে একটা দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লা, বা যাকে আমরা শর্টে বলে থাকি লা, NaLH। আর একটা জায়গায় আর এটাকে দিয়ে দিলাম NaBH4, এটা একটা বিজারক পদার্থ। তাহলে দুটো ক্ষেত্রে কি একই প্রোডাক্ট পাবো? এখান থেকে কি প্রোডাক্ট পাওয়া উচিত না, CH3 এটি তো পাওয়া উচিত। শুধু হ্যালোজেনটা বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন প্রবেশ করছে, আর কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকছে আর কোনো? এটা হওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে এটা হয় না। এক্ষেত্রে কি ঘটে, CH3 C++CH2 অ্যালকিন উৎপন্ন হয়। এটা কেন হয় না, এই বিজারকটা হচ্ছে তীব্র, সবাইকে বিজারণ করে দেবে। এটা হচ্ছে মৃদু।
এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে কি ঘটে থাকে, এই মৃদু হওয়ার জন্য কি শুধুমাত্র ক্লোরিনকে বিজারণ করে হাইড্রোজেন নিয়ে চলে আসছে, এই অংশে কোনো প্রভাব পড়ছে না। কিন্তু যখন এই লা ব্যবহার করব কি ঘটে দেখো, এটাকে যদি আমরা ভেঙে লিখি CH3CH2H এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এসে কি করে, এটা এখানে এইচটা হচ্ছে মাইনাস, অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোজেন আছে অনেক, এটাই সেই হাইড্রোজেনকে অ্যাটাক করে তখন দ্বিবন্ধন করে ক্লোরিন বেরিয়ে যায়, দিয়ে ওটা তৈরি হয় CH3 C ডবল বন্ড CH2। কি বললাম, মেকানিজমটা বোঝা গেল? এটা হচ্ছে এক্সেপশন। সব ক্ষেত্রে হ্যাঁ, সব ক্ষেত্রে কোনটা এলএইচ ব্যবহার করলে কি ঘটবে, এনএবিএইচ ব্যবহার করলে কি ঘটবে, তার একটা পার্থক্য আমরা দেখলাম। এবার অন্য বিজারণ যখন পড়ব তখন সেটা ভাববো। এটা হচ্ছে পার্থক্যমূলক একটা বিক্রিয়া বা এক্সেপশনাল বিক্রিয়া, সাধারণভাবে এটা আমি পাওয়ার কথা নর্মাল নিয়ম অনুযায়ী, কিন্তু এটা দিলে এটা পাচ্ছে, তার মানে নিয়মটা কি নর্মাল হচ্ছে না, এটা এক্সেপশন বা ব্যতিক্রম। তাহলে দ্বিতীয় পদ্ধতি থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি দেখতে পেলাম যে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকেন পেতে পারি। আরেকটা পদ্ধতি কি ছিল অ্যালকিল হ্যালাইড থেকে, না জুতো বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইড থেকে আমরা তৈরি করতে পারি জুতো বিক্রিয়ার সাহায্যে। এই বিক্রিয়াটা প্রস্তুত করেছিলেন বিজ্ঞানী ভার্জ, বা একে এরকম বলা হয় উর্জ, তার নাম অনুসারে একে বলা হয় ভার্জ বিক্রিয়া বা উর্জ বিক্রিয়া। এই বিক্রিয়া থেকে আমরা অ্যালকিল হ্যালাইডের সাহায্যে তৈরি করতে পারি কি না অ্যালকেন। এখানে অ্যালকিল হ্যালাইড আমরা একটা লিখলাম RX, আর এর জায়গায় যে কোনো কার্বন সংখ্যা আমরা বসাতে পারি, এক্স এর জায়গায় যে কোনো হ্যালোজেন আমরা বসাতে পারি, ওটা আমাদের হাতে। এর সঙ্গে 2 অণু সোডিয়াম, এখানে দ্রাবক হচ্ছে শুষ্ক ইথার, তাহলে পেয়ে যাবো RR অর্থাৎ অ্যালকেন। এই বিজ্ঞানীর নাম অনুসারে যে বিক্রিয়া হয়, এই বিক্রিয়ায় বিকারক কিন্তু ফিক্সড, এখানে আর অন্য বিকারক দিলে হবে না। আর এই বিকারক তুমি অন্য কোথাও রিপিটেশন, অন্য বিক্রিয়াতে রিপিটেশন পাবে না। যেমন এই বিক্রিয়া এই বিকারক ছাড়া হবে না, অন্য বিক্রিয়ায় এই বিকারক ব্যবহার করা যাবে না। কি বললাম বুঝে গেল? তাহলে নন রিঅ্যাকশনের জন্য একটি বিকারক মনে রাখতে হবে এবং সেটি অন্য কোথাও ব্যবহার করা হবে না, অন্য কোনো বিক্রিয়ায় ব্যবহার করা যাবে না। যখনই ব্যবহার করব এই বিক্রিয়ার জন্যই ব্যবহার করব। তো যেহেতু বিজ্ঞানীর নাম অনুসারে বিক্রিয়া, তার এইটি স্পেশাল ক্যারেক্টার, এটা হচ্ছে ভার্জ বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম শুষ্ক ইথার যদি আমি দিয়ে দিই তাহলে অ্যালকেন পাবো। এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যালকিল হ্যালাইডে ছিল একটি আর, এখানে দুটো আর তৈরি হয়েছে, তাহলে অ্যালকিল হ্যালাইডে যতগুলি কার্বন সংখ্যা ব্যবহার করব তার ডবল হয়ে যাবে এখানে, এই পয়েন্টটি মনে রাখতে হবে। তাহলে এখানে আমি আরেক জায়গায় ব্যবহার করলাম
CH3Cl, এখানে 2 অণু সোডিয়াম দিয়ে দিলাম, আর এখানে দ্রাবক হচ্ছে শুষ্ক ইথার। তাহলে কি হবে না, এখানে হয়ে যাবে CH3 ইথেন। ছিল একটা, হয়ে গেল দুটো। ঠিক আছে, 2 অণু সোডিয়াম যখন ব্যবহার করছি, এইখানে 2 অণু অ্যালকিল হ্যালাইড ব্যবহার করা যাবে, তবে এখানে দুটো পাওয়া যাচ্ছে। বিক্রিয়াটা কিভাবে হচ্ছে না, CH3Cl, এখানে সোডিয়াম, এই Cl আর সোডিয়াম মিলে তৈরি করছে NaCl, হয়ে গেল। আর এখানে যদি আরেকটা সোডিয়াম ব্যবহার করা হয়, CH3Cl, NaCl, তাহলে 2 অণু NaCl ওখানে আলাদা উৎপন্ন হয়ে যায়, সেটা আমাদের মাথা ব্যথা নয়। তাহলে এই যে সিএলটা সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে গেল, এতে একা হয়ে গেল, এ তখন গিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে গেল, CH3 বা C2H6। এটা বোঝা গেল কি যায়নি? বোঝা গেছে। তো এই ভার্স বিক্রিয়াতে আমরা কি পেতে পারি না, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন পেতে পারি, কিন্তু এখানে শর্ত হচ্ছে কি, বিকারক তো ফিক্সড, বিকারক পাল্টাবে না। এখানে শর্ত হচ্ছে কি, যতগুলি অ্যালকিল হ্যালাইডে যতগুলি কার্বন থাকবে, অ্যালকেনে তার ডবল কার্বন সংখ্যা পাবো। যদি এরকম একটা উদাহরণ দিই, এখানে দুটো প্রশ্ন আছে, আমরা পরে বলবো। তো এখানে যদি আরো উদাহরণ দিই, ধরো এই অ্যালকিল হ্যালাইডটা আমরা ব্যবহার করলাম, এটা 2 অণু দেয়া হলো, ধরো এর সঙ্গে 2 অণু সোডিয়াম, শুষ্ক ইথার, কি পাবো? ভেবে দেখো। আচ্ছা, এটা পরে করবে, এটা CH3 CH2 Br, অ্যালকিল হ্যালাইড তো, এর সাথে আমি ব্রোমিন যোগ করলাম, সরি সোডিয়াম, 2 অণু সোডিয়াম দেওয়া হলো, এখানে আছে শুষ্ক ইথার, কি উৎপন্ন হবে ডবল। এটা থেকে কি অ্যালকেন পাবো? একদমই সোজা, এর পাশে এটাকে বসিয়ে দাও, CH3 CH2 তো আছে, এর সঙ্গে কে যোগ হবে? আর একটা CH2 CH3, তাহলে CH2 CH3। এবার CH3 তো আমি এখানে বসাতে পারবো না, যোগ্যতা বলবে না। তাহলে এইখানে একটা জিনিস, তাহলে এখানে 2 অণু আমি রাখছি, তার সঙ্গে দুটার সঙ্গে এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম বিক্রিয়া করছে। তো দেখো, আর এর সঙ্গে আর যুক্ত হচ্ছে, তো এই জিনিসটি ভুল হয়, যেই কার্বনে ব্রোমিন আছে সেই কার্বনে যুক্ত হচ্ছে, এই কার্বনের সঙ্গে এই কার্বন কিন্তু যুক্ত হচ্ছে না। এই অ্যালকিল হ্যালাইডে দেখো ব্রোমিন যুক্ত আছে কোন কার্বনের সঙ্গে? এই কার্বনের সঙ্গে। এই ব্রোমিন যুক্ত আছে এই কার্বনের সাথে, ঠিক আছে। এই যে না
তাহলে দেখো এই দুটো কার্বন যুক্ত হচ্ছে, কোন কার্বন? যে কার্বনের সঙ্গে ব্রোমিন যুক্ত আছে, এই দুটি কার্বন পরস্পর যুক্ত হবে, তাহলে এর সঙ্গে এই যুক্ত হলে ওটাই পাচ্ছে। হবে না, এর সঙ্গে যুক্ত হবে না, যে কার্বনের সঙ্গে ব্রোমিন আছে। হ্যাঁ সেটাও হচ্ছে, কিন্তু যুক্ত হচ্ছে অ্যাকচুয়ালি এটাই, এর সঙ্গে এই কার্বন কিন্তু যুক্ত হবে না। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে, এটা তোমরা কি করে করবে, দেখো এখানে কি আছে না, CH3 CH3, তাই তো? এখানে যুক্ত হবে না, এখানে যুক্ত হবে না, উপরে বা নিচে লিখতে পারি CH3 CH3। তাহলে এটাকে যদি আমি টেনে সোজা করে যদি দুটো ধার এরকম পাবো, দেখ CH3 CH CH3 CH3 CH3, এটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে অ্যালকিল হ্যালাইড দিয়ে দিলে কি পাবো, এটা কিন্তু এই দুটো পয়েন্টের উপর নির্ভর করে। এক নম্বর ডবল হবে, কার সঙ্গে কার কে যুক্ত হবে, কোন কার্বনের সঙ্গে কোন কার্বন যুক্ত হবে, ওইটা আমাকে মাথায় ভেবে নিতে হবে। সিম্পল হলে সমস্যা নেই, পাশাপাশি যোগ করে দিলেই হবে। যদি এরকম থাকে তখন আমাকে এই কার্বনের সঙ্গে এর আরেকটি কার্বন যোগ করতে হবে। বোঝা গেল? এবার এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে এই ধরনের উল্টো দিয়ে যুক্তি দিয়ে দেয়। ধরো এখানে এরকম দিয়ে দিল, এটা হচ্ছে ভার্জ বিক্রিয়ায় প্রাপ্ত একটা প্রোডাক্ট। এখানে কোন অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় এটি উৎপন্ন হয়েছে। এটি হচ্ছে প্রোডাক্ট, ভার্জ বিক্রিয়ায় প্রাপ্ত বিক্রিয়াজাত পদার্থ। তাহলে কোন অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল হ্যালাইডে যুক্ত হওয়ার ফলে এটা উৎপন্ন হয়েছে, তাহলে এখান থেকে অ্যালকিল হ্যালাইডটা আমাকে হিসাব বের করতে হবে। তিনটা চেষ্টা করো। এইটা হবে CH3 সাইডে C দিন, দেখুন না এই যে দেখুন এরকম CH3 মাঝে C আর উপরে বিয়ার দিয়ে দিই। ঠিক আছে, এটা এরকম যদি প্রশ্ন করে আমরা কিভাবে করবো না, এই যে বিক্রিয়াজাত পদার্থ আছে এটাকে হাফ হাফ ভেঙে নেবো। হাফ হাফ কোন দিকটা কোথায় ভাঙলে হচ্ছে দেখো, এখানটা যদি ভেঙে নেই তাহলে অ্যালকিল হ্যালাইড কি ছিল, CCl এর সঙ্গে আরেকটা যুক্ত হয়ে গেছে, এটা হয়েছে
না বুঝতে পারিনি কথাটা, বুঝে গেল? এখানে হ্যালোজেন আমি ক্লোরিনের জায়গায় ব্রোমিন দিতে পারি, ওটা সমস্যা না। আর এখানে সোডিয়াম শুষ্ক এটা দিতে হবে, তবে এটা পেয়ে যাবো। কি বললাম, বুঝে গেল? এবার প্রশ্ন হচ্ছে আমি এখানটায় কেন ভাঙবো, অন্য জায়গায় তো ভাঙতে পারি। হাফাফি করতে হবে তার কিছু মানে আছে কি? আমি যদি এটার সঙ্গে এটা যোগ করি তবু তো এটা পাবো, এটার সঙ্গে এটা যোগ করলে তো পুরোটা পাবো। কেন হাফাফি কেন করতে হবে? তার আগে বলে দি, হ্যাঁ বল। ডবল হবে, কিন্তু আমার যদি এখানে ভাঙে তাহলে তো সমস্যা কি আছে? এটার সঙ্গে দিবা যেহেতু তো ভেঙে যাচ্ছে, এটা CH3Cl, এই পুরোটা সিল, এটার সাথে এটা যুক্ত হয়ে গেলে এটাই পাবো তো, না পাবো না? তাহলে এখানে আমি ভাঙছি না কেন? এখানে ভাঙলে দেখো এটা পাবো CH3Cl, আর এই পুরোটা সিল, আর এটার সঙ্গে এটা যোগ হয়ে গেল, তো এটাই পাচ্ছি। সমান কেন হবে না? এটা হচ্ছে প্রশ্ন। এখানে ডবল হচ্ছে, এখানেও কার্বন সংখ্যা বাড়ছে। ডবল কথাটা এই জন্যই বললাম, বার্গ বিক্রিয়ায় সবসময় ডবলই হয়। অর্থাৎ এই যে অ্যালকেনটা আমরা পেয়েছি ভার্স বিক্রিয়া থেকে, এটাকে বলা হয় প্রতিসম অ্যালকেন। একে সমান দুটি ভাগে ভাগ করা যাবে। ভার্স বিক্রিয়ায় যতগুলো আমরা প্রোডাক্ট পেয়েছি দেখো, সবগুলোকে সমান দুটি ভাগে ভাগ করা যাবে, অর্থাৎ এটি প্রতিসম অ্যালকেন। ভার্স বিক্রিয়ায় আমরা সর্বদা প্রতিসম অ্যালকেনই তৈরি করতে পারবো, অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে পারবো না। এটা ভার্স বিক্রিয়ার একটা ড্রব্যাকস বা ত্রুটি বলা যেতে পারে। সেটা কিরকম না, ধরো আমি একটা অপ্রতিসম অ্যালকেন যদি তৈরি করি, ভার্স বিক্রিয়া হবে। ভার্স বিক্রিয়ায় অপ্রতিসম অ্যালকেন তৈরি করা যায় না, প্রতিসম অ্যালকেন তৈরি করা হয়। এবার দেখো এখানে ব্যবহার করলাম CH3Br, এর সঙ্গে সোডিয়াম দিয়ে দিলাম 2 অণু, এখানে দিয়ে দিলাম C2H5Br, তাই তো? কি পাবো প্রোডাক্ট বলো না? CH3 C2H5 যুক্ত হয়ে গেল। এবার C2H5 কে যদি ভেঙে লিখি কি পাবো? এটা হবে তো, এটা অপ্রতিসম, কারণ এই প্রোডাক্টটাকে আমরা দুভাগে ভাগ করতে পারবো না, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকেন। ভার্স বিক্রিয়াতে এই অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে গেলে কি কি সমস্যা আছে? না এটা তৈরি হবে না এরকম না, এটা তৈরি হবে, কিন্তু তার আগে এর সাথে তো যুক্ত হয়ে যেতে পারে। বললো না আমরা নিজের আগে যুক্ত হবো, CH3 উৎপন্ন হয়ে গেল। এ তখন বলবে আমরা নিজের আগে যুক্ত হয়ে যাব, তখন তৈরি হয়ে গেল কি C2H5, তখন তারপরে বললো যে আমরা দুজনে আলাদাভাবে যুক্ত হব, তখন পাওয়া গেল এটা। তাহলে ভাঁজ বিক্রিয়া যখন আমরা অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে যাচ্ছি, তখন অপ্রতিসম অ্যালকেনের সাথে সাথে প্রতিসম অ্যালকেন তৈরি হয়ে যায়, তাহলে একটা প্রোডাক্টের মিশ্রণ পাওয়া যায়। এখান থেকে একে আলাদা করা মুশকিল, কি বললাম বোঝা গেছে? তাহলে এখানে একটা মিশ্রণ পাওয়া যায়। সেই জন্য ভার্স বিক্রিয়াতে আমরা
অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে পারি না, প্রতিসময় তৈরি করতে পারি। ওই জন্য ডবল কথাটা আমরা ব্যবহার করেছিলাম ভার্জ বিক্রিয়ার ক্ষেত্রে, যা কার্বন থাকবে তার ডবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ভার্জ বিক্রিয়ার আমরা ড্রব্যাক পেলাম, এই ভার্জ বিক্রিয়ার ড্রব্যাকটা ক্লিয়ার করার জন্য যে আমরা অপ্রতিসম অ্যালকেন কি করে তৈরি করতে পারবো পরবর্তী ক্ষেত্রে, কোরে হাউস সংশ্লেষণ, এই বিক্রিয়াটা আমাদেরকে পড়তে হবে যে এই পদ্ধতি আমরা অপ্রতিসম অ্যালকেন আমরা কোথা থেকে তৈরি করতে পারবো বা কিভাবে তৈরি করতে পারবো। তখন এটা হলো কোরে হাউস সংশ্লেষণ। এই কোরে হাউস সংশ্লেষণ থেকে আমরা প্রতিসম তৈরি করতে পারি, অপ্রতিসম তৈরি করতে পারি। কিরকম না, ধরো আর এক্স এর সাথে আমরা বিক্রিয়া করবো আর ডট এক্স, তাহলে আর 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 ডট আলাদা, তাই তো এখানে তৈরি হয়ে যাবে আর 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 ডট। এখানে আর এক্স এর সাথে আমি আর এক্স বিক্রিয়া ঘটাচ্ছি, তৈরি হয়ে যাবে আর আর, দেখো দুটি আর সমান প্রতিসম। তাহলে এখান থেকে প্রতিসম আমরা পেতে পারি, অপ্রতিসম পেতে পারি। তাই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে। বিক্রিয়াটা একটু দেখে নাও মেকানিজম। তো প্রথমে আর এক্স এর সাথে লিথিয়াম দেওয়া হয়। লিথিয়াম কি প্রথম শ্রেণীর মৌল, বড়ি ধনাত্মক ক্ষার ধাতু, সেই জন্য আর এলাই তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই আর এলাই এর পরবর্তী ক্ষেত্রে এখানে দেওয়া হয় CuI